আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। আয়নাঘরের এই চেয়ারটিতে মূলত কি দেওয়া ছিল এবং কিভাবে এটিতে কারেন্ট শট দেওয়া হতো? প্রথম যেদিন ধানমন্ডি 32 ভাঙা হলো তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। কেন এই ধানমন্ডি 32 ভাঙা হয়েছিল, কেন ভাঙা হলো এই ধানমন্ডি 32? কিন্তু যখনই পুরোপুরি ভাঙা হলো আর এর একের পর এক রহস্যগুলো উন্মোচন হচ্ছে, তখনই দিলটার মধ্যে শুধু এই প্রশ্নটা জাগতেছে, কেন এতদিন ভাঙা হলো না? পুরো ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 ফিট বাই 3.5 ফিট। ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক। ওদের রাখা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো। আমাকে ভিডিও কলে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো, দোল্লা ঠেলে বেরোনোর চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটক রাখা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাবার কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে শত্রু মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক, কি ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা চিৎকার করছে। আমার পছন্দ হলো। সারা দেশে আরো বেশ কিছু এরকম আয়নাঘর বানালাম। যুদ্ধপরাধী রাজাকার ইসলামীদের সেখানে বন্দি করতে বললাম। মাঝে মাঝে দুই একজনকে ছেড়ে দিতাম, ফিরে এসে কেউ কিছুই বলতো না, ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না করে। ব্যাস, সাপও মানলো না, লাঠিও ভাঙলো না। মানে ভাবলাম যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল। কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায়। আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে। সত্যকে আমরা এমন ভাবে ধামা চাপা দিয়েছি কি যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়নাঘর আসলে বলতে সত্যি কিছু ছিল। আমি হাসলাম, কারণ কেন জানেন, একবার যদি সত্য মিথ্যাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে আর কিছু করার দরকার নেই। মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়াই যথেষ্ট। আমার বাবা বলতেন, একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শিখে, তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না। তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে নিতে পারবে। আমি তাই করেছি। আমি তাদের মনের উপর শাসন করেছি, আমি তাদের কল্পনাকে বন্দি করেছি। হাসতায় আজও মানুষ সন্দেহ করে আয়না ভালো বলে সত্যি কিছু ছিল। আয়নাঘরের এই চেয়ারটিতে মূলত কি দেওয়া ছিল এবং কিভাবে এটিতে কারেন্ট শট দেওয়া হতো? শুধু তাই নয়, আয়নাঘরের এই চেয়ারটি নিয়ে এত বেশি আলোচনায় বা কেন? কি দিয়ে তৈরি করা হয়েছিল আয়নাঘরের এই চেয়ারটি? আমাদের আজকের এই ভিডিওটি সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো, তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। 5ই আগস্টের পর বাংলাদেশের মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে আয়নাঘর। শেখ হাসিনা পতনের পর থেকে এই আয়নাঘর নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তেমনি নতুন করে দেখা গেল গতকালকে ভিন্ন চিত্র।
মূলত আয়নাঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ আরো তার সহযোগীরা। আর সেখানে আয়নাঘরে পরিদর্শন করে বেশ কিছু আলামত পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি চেয়ার, যে চেয়ারটি দেখতে স্টিলের মতো হলেও সেটা মূলত অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা ছিল। আর সেই চেয়ার ধারাই কারেন্ট শট দেওয়া হতো। আর এমন একটি ভিডিও রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসিয়ে কোনো এক ব্যক্তিকে কারেন্ট শট দেওয়া হচ্ছে। আর সত্যি এই বিষয়টি অনেক মর্মান্তিক ছিল। আর এই ভিডিওটি দেখে মনেই হচ্ছে যে সত্যিকার অর্থে আয়নাঘর কতটা ভয়ানক ছিল। অন্যদিকে আয়নাঘর নিয়ে প্রধান উপদেষ্টার কাছে বক্তব্য দিয়েছিলেন আরমান ও আজমি। তাছাড়া আরো আয়নাঘরে যারা বন্দী ছিলেন তারাও আয়নাঘর সম্পর্কে অনেক অজানা তথ্যই সেই মুহূর্তে তুলে ধরতেছিলেন। সর্বোপরি বোঝা যাচ্ছে বাংলাদেশের মধ্যে বেশ কয়েক জায়গায় আয়নাঘর তৈরি করে রেখেছিল শেখ হাসিনা। আর সেই আয়নাঘরই এখন খুঁজে পাওয়া গেছে অবশেষে। ভিউয়ার্স, আয়নাঘরের টর্চার সেলের এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? কতটা ভয়ানক ছিল আয়নাঘরের এই ভাইরাল চেয়ারটি? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পাবা, তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকস না কেন, বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা হবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস যে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই ইউনূস সরকারকে উৎখাত করতে চায়, এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, এই দেশের আগামীর সরকারকে অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। এখন বেনজির টের পাবি, এখন পুলিশের অবৈধ এই সন্তানগুলো টের পাবি। 84 জন অফিসার কোথায় পালাবি? গ্রামে, জঙ্গলে, নদীতে, নালায়, কিংবা কোন জায়গায়, কিংবা আওয়ামী লীগের গোত্রে, নাকি শেখ হাসিনার আঁচলের মধ্যে, নাকি অবৈধ সন্তানগুলোর কোলের ভিতরে লুকাবি? সেটা আজ থেকে প্রমাণ হবে, কারণ তোদের নাম এখন ইন্টারপোলে দিয়ে দিয়েছি। ইন্টারপোল তোদেরকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত এনে বাংলার মানুষ। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং দেখতে পারলেন, এই জনগণের কথা শুনতে পারলেন, দেখতে পারলেন যে স্বৈরাচার শেখ হাসিনা শুধু একটা, মানে ওরে কি বলবো, ওরে কি বললে ভাই ও মানে লজ্জা পেয়ে তারপর নিজে বাথরুমের মধ্যে গিয়ে তারপর মৃত্যুবরণ করবে। এটা কি বললে ভাই, কিভাবে ও ঘৃণা পাবে? ওর মধ্যে লজ্জা নাই? ও ক্ষমতার জন্য এমন কোন কাজ নাই যে কাজগুলো করতে দ্বিতীয়বার ভাবছে। ওর ক্ষমতার জন্য যদি 1 লক্ষ মানুষ মারা লাগতো সেটা ও করতো। এই স্বৈরাচার হাসিনা, এই স্বৈরাচার হাসিনার জন্য এখনো কিছু কুকুর আছে, মানুষ নামক কিছু কুকুর আছে, সেই কুকুরগুলোর এখনো জ্বলে। আল্লাহ হাফেজ। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে। আমাকে কিছু কিছু জায়গা থেকে বলা হয় টার্গেট। আরে ভাই, আপনি আমাকে কি টার্গেট করবেন? আমাকে তো আমার আল্লাহই টার্গেট করেছে। আমাকে টার্গেট করে ভয় দেখানোর দুঃসাহস করেন না। আমি তো দূরের কথা, আমার ভাই ভাতিজা, আমার বংশ তথা আমার সহকর্মীরা আজকের যেই অপকর্মের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, যারা সোচ্চার হয়েছে, তাদেরকে কেউ টার্গেট করার দুঃসাহস দেখাবেন না, তাহলে রাত্রে চোখে ঘুম আরাম হয়ে যাবে। বলতে চাই, ঘুমাতে পারবেন না। শান্তিতে থাকতে হলে ইসলামকে শান্তিতে থাকতে দিন। ইসলাম একটা শান্তির ধর্ম। তাই আমি বলতে চাই, এখনো সময় আছে, স্বইচ্ছায় অপকর্ম থেকে দূরে সরে যান। আমাদেরকে বাধ্য করবেন না। আমি প্রশাসনকে রিকোয়েস্ট করছি, আপনাদের কাজ আপনারা দায়িত্ব নিয়ে করেন। এখনো অনেক কাজ বন্ধ হয় নাই, চলমান না হলেও স্থগিত আছে। এটা কি ইঙ্গিত দেয়? আমরা বলতে চাই প্রশাসনকে, আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন, না হয় আমরা আইন হাতে তুলে নিতে চাই, প্রয়োজনে নিব, আমাদেরকে বাধ্য করবেন না। যাক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভয় পাওয়ার কিছু নাই। আমরা যারা মরতে জানি তারা ভয় পাই না। আমরা মরতে শিখেছি, আমাদের ভয় দেখানোর লাভ নাই। ভয় নামে ডিকশনারি আমাদের মাঝে নাই। আমরা কখনো ভয়
মিশনারি পড়ি নাই, ভয় দেখেন না, আমরা মরতে জানি। তাই আমি এখনো আবার সতর্ক করলাম, ভালো হয়ে যান, ভণ্ডামি ছাড়েন, দিনের পথে আসেন, ইসলামের পথে আসেন, ইসলামের পাশে এসে দাঁড়ান, দেখেন ইসলামে কি শান্তি, কি সুখ। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম।